তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আমি তো ভেবেছিলাম আমার বাড়ি এমনকি এই পুরো মহল্লা জুড়ে ভিড় জমে যাবে, যে প্রফুল্ল নেই তার অনুসারী তার ভক্তবৃন্দের একটা ভিড় থাকবে। হ্যাঁ, কিন্তু তোমরা মাত্র দুজন। ওই যে আরবাব না কারবাব সে কোথায়? তার তো শুনেছি অনেক চেলাচামুন্ডা আছে, কিন্তু মাত্র তোমরা দুজন কেন? আরবাব তো একটা বিশ্বাসঘাতক, ও তো একটা নিমখারা। ওরে ধৈরে আমি আসার মারতে নিছিলাম, ও প্রফুল্লতার সাহের সাথে বিশ্বাসঘাতকতা করছে। হ্যাঁ, ওই বিশ্বাসঘাতকতা করছে যেহেতু প্রফুল্লতা আজকে ওই জায়গায়। ও একটা মির্জাফর, সেই 1757 সালে মির্জাফর বিশ্বাসঘাতকতা শুরু করছিল। সেই মীর বংশ এখন পর্যন্ত এই বিশ্বাসঘাতকতা চালাই যেতেছে। বেয়াদবের মতন কথা বলবে না, বুঝেছ? মানে কথায় কথায় মীর বংশের পেছনে লাগু কেন তুমি? হ্যাঁ, এই মীর বংশের কোনো একজন কোনো এক সময় বিশ্বাসঘাতকতা করেছিল, ওই জাফর। কিন্তু তার মানে তো এই না যে মীর বংশের সবাই বিশ্বাসঘাতক হবে। কাকা, আমি এত কিছু বুঝি নাই, আমি এত কিছু ভাইবেও কথাটা বলি নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে ও একটা বিশ্বাসঘাতক, ও একটা মির্জাফরের বংশধর। আচ্ছা, কোথায় সে এখন? তাকে নিয়ে আসো, যাও। কাকা, ও কই আছে আমরা কেমনে কম? অলরেডি তো প্রফুল্লতার এই অবস্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরবাব একটা দালাল। হ্যাঁ, কি দালালি করেছে সে? কি দালালি করে নাই, সবকিছুতে প্রফুল্লতা হ্যালো একমত থেকে 1 নম্বর শীর্ষে হচ্ছে, আর আমগো সরাই দিছে। তারপর ও যা করছে এটা শুনলে আপনি ওরে মারবেন। কি করেছে সে আবার? কি করে নাই কাকা, প্রত্যেকদিন প্রফুল্লতার ছবির মধ্যে একটা মালা দেয়, কত কিছু করে, সাজায় সুজায় রাখে। যখনই গার্লফ্রেন্ড বললো এসব প্রফুল্ল হবে না, তখনই ছবিটার আর নামায়া আশ্রায়া লাইট থেয়া চুরমার ধরে দিছে। এই কথা প্রফুল্লতা জানার পরে কি পরিমাণে কষ্ট পাইছে আপনি জানেন? প্রফুল্ল যখন এই কথা জেনেছে, কি পানিশমেন্ট দিয়েছে ওই ছাগলটাকে? কি পানিশমেন্ট দিবেন? প্রফুল্লতা তো কোনো পানিশমেন্টই দেয়নি। ও নিজের পা ধরে হামাও করে কাঁদছে, মাফ করে দেন গুরু, মাফ করে দেন। দয়ার সাগর মাফ করে দিছে। এটাই সবচেয়ে বড় ভুল করেছে প্রফুল্ল। জীবনে এইসব ভুলের ক্ষমা খুব কমই হয়। আমি যদি প্রফুল্লর জায়গায় থাকতাম, তাহলে জোড়া পায়ে ওর বুকের মধ্যে লাথি দিয়ে একদম বুক এফোর ওফোর করে দিতাম। এমনকি আমি যে পাহাড় থেকে ফলমূল নিয়ে আসছি এইটার জন্য আমাকে বকাবকি করছে। ভালো করেছে। এরকম নাদুস নুদুস একটা স্বাস্থ্য নিয়ে যখন তোমাকে বকাবকি করে, তোমার হাত দুটো কি পকেটের ভেতরে রেখেছিলে? একদম নাক বরাবর একটা ঘুষি মারলে না কেন তুমি? কাকা, এখন আপনি দোয়া করে দেন, আমরা প্রফুল্লতার জায়গায় যেতেছি, আমরা বনবাসে থাকতেছি। এই মির্জাফরের সাথে আমরা নেই। আরে না না, তোমরা কোথাও যেও না, তোমরা এখানে থাকো। দেখি না, প্রফুল্লর সাথে যোগাযোগের চেষ্টা করছি, তোমরা থাকবে এখানে। কাকা, আপনি এই অনুরোধটা আমাদেরকে করেন, আমরা প্রফুল্লতার কাছে যাবো। কাকা, আমি যেহেতু পাহাড়ের রাস্তাঘাট চিনি, প্রফুল্লদাস শাহকে আমি নিয়ে আসবো। এই চল। ও জবন মির, আসুন আসুন। আপনি আমাকে প্লিজ বসেন। আপনি হঠাৎ আমাকে? আরে আপনি তো হিরো। এই কোম্পানির মডেল হওয়ার পরে কোম্পানির বেচা বিক্রি সব বেড়ে গেছে। থ্যাংক ইউ। বিশেষ করে আপনার যে এক চুমুকে দেশপ্রেম, এটি হিট। ট্যাগলাইন ক্লিয়ার। তো শোনেন, আমি যে জন্য ডাকছি, আপনার কিছু বিষয়ে জানার খুব আগ্রহ। আপনি তো জাফর মীর,
কিন্তু জানতে পারলাম আপনি জাফর মির, আপনি মীর জাফর, মানে আসলে আমি কনফিউজ, কি আসলে আপনি জাফর মীর নাকি মীর জাফর? স্যার আমার নাম তো সার্টিফিকেটে স্যার দেয়াই আছে, আমার তো এটা পারিবারিক নাম স্যার, জাফর মীর। না কিন্তু আমি যেভাবে কনফিডেন্টলি বলছে আপনি জাফর মীর না, আপনি মীর জাফর। স্যার এটা কেউ হতো স্যার মজা করে বলছে কিংবা আপনাকে ভুল বুঝাচ্ছে স্যার। কারণ আপনি তো জানেন ইতিহাস তো যাওয়ার কথা, মীর জাফর ইতিহাসের একটা কালো অধ্যায়। আমি চিন্তা করলাম উনি জাফর মীর জাফর, মানে এই যে বিষয়টা কালো অধ্যায়ের সঙ্গে যখন কেউ বলে দেয় তখন আমার ভিতরে কনফিউজ হয়, মানে আপনার সম্পর্কে তখন অন্যরকম একটা চিন্তা হয় আর কি। স্যার আপনি যদি সুযোগ দেন আমি একটু তাহলে হ্যাঁ ক্লিয়ার করেন তো, ক্লিয়ার করে একটু। স্যার ক্লিয়ার করেন তো। স্যার কইছে কি নামটা আসলে রাখছেন আমার নাম। জি স্যার, নানি এখন নাই, বিগত হয়েছেন। সো কেন রাখছেন সেটা স্যার আমি জানি না, তবে আমি যতটুক শুনেছি স্যার যে তখন নায়ক আনোয়ার হোসেন, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের নবাব, হ্যাঁ বাংলার নবাব, শেষ নবাব, শেষ নবাব। তো ওই নবাব সিরাজউদ্দৌলা সিনেমাটা তখন স্যার তখন রিলিজ হয়, মুক্তি পেয়েছিল স্যার। জি জি। তো আমার নানি ওই সিনেমাটার খুব ভক্ত ছিলেন, তো তখন ওইখান থেকে কেন যেন আমার নামটা রাখলেন জাফর। তো জাফর থেকে আমাদের বংশ তো স্যার মীর হয়ে গেল, জাফর মীর। এখন ওই মানে আমি স্যার আপনাকে বুঝিয়ে বলতে পারবো না, হওয়া তো দরকার ছিল স্যার নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু কেন যে স্যার এটা আর জাফর রাখলে তো মীর জাফরই হয়ে যাবে। কিন্তু আপনার নানি মনে এতটাই আকৃষ্ট হয়েছিল ওই চলচ্চিত্রের প্রতি বা ওই যে সেই জন্য জাফর রেখেছে, কিন্তু আপনারা হলো মীর বংশ, তাই তো? আমরা স্যার মীর বংশ, আর এটা আমাদের টাইটেল স্যার। এখন স্যার কেউ যদি আপনাকে স্যার একটু ভুল বুঝিয়ে থাকে কিংবা স্যার আপনি কোনো অবস্থিতে স্যার এটা আপনি কাইন্ডলি একটু কনসিডার করবেন স্যার। আসলে বিষয়টা ওরকম কিছু না স্যার, আমার স্বভাব চরিত্র চিন্তা ভাবনা, আমি স্যার আমার জ্ঞানও তো কারোর সাথে কখনো মিথ্যা বলি নাই, আমি কোনো কারোর সাথে কোনো ক্ষতি করার চেষ্টা করি নাই স্যার। খুব বিপদে না পড়লে স্যার কোনো কিছু করি না স্যার। না ক্যারেক্টার কইলে মীর জাফরের সাথে স্যার আমাকে কখনো মেলাবেন না স্যার। এই নামটা নিয়ে আসলে আমি নিজেও খুবই একটু বিভ্রান্তিকর, একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ি স্যার। মানে আপনি যত বলছেন আমার কি হচ্ছে আপনার প্রতি আগ্রহ বাড়ছে, মানে আপনার ফ্যামিলি, মানে আপনাদের পূর্বপুরুষ, আপনারা কিভাবে, মানে একটু জানতে আমার খুব ইচ্ছা করছে, মানে যদি একটু বলতেন। স্যার আমরা তো স্যার সাধারণ মানুষ স্যার, আমার বাবা গ্রামে থাকেন, চাষবাসই করেন, এই আর কি। আর আমাদের অর্থনৈতিক অবস্থা স্যার খুব একটা খারাপ না, আমি যদি গ্রামে থাকি তো স্যার ভালোই থাকতে পারতাম। তো আমার আসলে কিছু একটা নিজে পড়ার ইচ্ছা, এই জন্যই ঢাকায় আসা। আর ঢাকাতে আমার এক চাচা আছেন, ওনার নাম হচ্ছে সিরাজুল ইসলাম চৌধুরী। বলেন আর কোনো সমস্যা? সমস্যা মানে সিরাজুল ইসলাম চৌধুরীর আপন বাড়িতে আপনি, মানে আপনার চাচা সিরাজুল ইসলাম চৌধুরী, আপনি সিরাজুল ইসলাম চৌধুরীর বাড়িতে জানেন? এই নাম শোনার সঙ্গে সঙ্গে আমার কি করা উচিত? আপনাকে স্থান রিলিজ করা উচিত, আপনাকে এখান থেকে বের করে দেওয়া উচিত, কারণ উনি আমার যা করছেন, ওনার দুই ছেলে যা আমার সঙ্গে করছে আপনি চিন্তাই করতে পারবেন না। হিস্ট্রিতে লেখা থাকবে, আমার সব কিছু সে ধ্বংস করতে চাই। মনে করেন স্যার আপনি বসেন স্যার। আমি গরম হয়ে যাচ্ছি কেন জানেন? সে যা ক্ষতি করেছে, সে ক্ষতি করে চলেছে এখনো, সে আমার মেন শত্রু, আর আপনি তার বাঁচতে আমার প্রতি চাকরি করবেন। স্যার আমি আপনি বলার সুযোগ দিলাম, একটু বলি স্যার। বলেন। আমার সিরাজুল ইসলাম চৌধুরী আমার চাচা হওয়ার জন্য যদি আমার চাকরি চলে যায়, আমাকে বিদায় করে দেন স্যার, আমার কোনো আপত্তি নেই। কিন্তু স্যার একটা সত্যি কথা কিন্তু স্যার আপনাকে শুনতে হয়, চাচার সাথে কিন্তু স্যার আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু আমার না, আমার বাবারও কোনো সম্পর্ক নাই স্যার। আপনি শুনে হয়তো অবাক হবেন যে উনি আমাদের পরিবারের সাথে অনেক কী করেছেন। আমাদের তো স্যার হাজার হাজার বিঘা জমি ছিল, তো এই জমি সবগুলোই উনি ওনার নিজের নামে স্যার নিয়ে নিয়েছে। তো এরপর থেকেই মানুষটার প্রতি আমার কোনো শ্রদ্ধা ভালোবাসা নেই, আমার এক নিজের ভিতরে স্যার এক ধরনের ঘৃণা জন্ম নিয়েছে। এবং আমি যদি স্যার কোনোদিন সেই সুযোগ পাই, আমি স্যার এটার প্রতিশোধ নেব। পিতা স্যার আমি আমার বাবাকে আমি বলেছি যে এই প্রতিশোধ আমাকে নেব, যদিও আমার বাবা বলছেন যে আমারই তো ভাই, থাক ক্ষমা করে দিয়ে, ক্ষমাই সুন্দর। নো, ক্ষমা হতে পারে না, আপনার সিদ্ধান্ত কারেক্ট, প্রতিশোধ দিতে হবে। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনার পাশে থাকবো, যা যা লাগে আমি করবো আপনার জন্য। স্যার আপনি সত্যি বলতে পারেন স্যার?
জাফর নেই। আমার জীবনে স্যার একটাই মাত্র স্বপ্ন, যে আমার বাবাকে এইভাবে ঠকিয়েছে আমি এটা এটা আমার বাবা জীবিত অবস্থায় স্যার আমি দেখাতে চাই যে নিশ্চয়ই জাফর মিয়া আপনি দেখাবেন। আমার প্রতিষ্ঠান টেলিগাছ আপনার পাশে আছে, মনে রাখবেন আজ থেকে আমি আপনার অভিভাবক, এটা মাথায় নেবেন। স্যার আমি কীভাবে যে স্যার আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো স্যার। আমি ভাষা হারাই ফেলছি যে আমি তো একটু আগেই আমি ভাবলাম যে আমার চাকরি হতে এখানেই শেষ, আমার কেরিয়ার আমার স্বপ্ন এখানেই শেষ স্যার। আমিও আপনার প্রতিষ্ঠানের প্রতি আপনার প্রতি স্যার আজীবন কৃতজ্ঞ থাকবো স্যার। আমার একটা দাবি আছে আপনার কাছে, ছোট দাবি। বলেন বলেন, কি দেবে বলেন। স্যার আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার পায়ে বলে সালাম করছি। এই সামান্য দাবি, দাবি না ভালোবাসা। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি ভালো থাকবেন। জি স্যার, আরেকটা কথা স্যার, আপনার যে ড্রেস অফ সেন্স এটা খুব স্যার ভালো। আপনাকে কোটে আর এই প্রিন্টেড শার্টে খুব সুন্দর লাগছে স্যার। মানে সে তো শুভ্র দেখুক পরে স্যার, আপনি হাসলেও কিন্তু স্যার খুব অসাধারণ লাগো। তার চেয়ে বড় কথা স্যার, আপনি মানুষ হিসেবে অসাধারণ। আপনি যে আজকে থেকে আপনি আমার অভিভাবক, এটা আপনি নিজের মুখে বলেছেন স্যার। আমি যদি কখনো স্যার কোনো ভুল করে থাকি বা কারো কাছ থেকে শুনেন স্যার, আপনি আমাকে স্যার একবার একটু বলবেন, যে একটু যাচাই করে নেবেন স্যার। নিশ্চয়ই স্যার ভালো থেকে ভালো থেকে ভালো থেকে। বন্ধু, ওই তুমি? আমি তো তোমাদের বাসায় না, তুমি আশেপাশে নাই না? ও আচ্ছা আচ্ছা, না না অসুবিধা নাই, আমি তো আসছি চাচার সাথে একটু দেখা করবো, তোমার সাথে দেখা করবো, একটু খোঁজখবর নেওয়ার জন্য আর কি। আচ্ছা, ওই কেউ আসছিল নাকি বাসায় আমাদের কেউ? না ওই হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ প্রফুল্লদার ওই ছবিতে দেখলাম যে ফুলের মালা দেয়া, তো সেটা তো আমি ছাড়া বা আমার নেতৃত্ব ছাড়া কে দেবে ঠিক বুঝতে পারতেছি না। না 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 অসুবিধা নাই, অসুবিধা কি, মানে আমি নিজেই আসতাম আর কি, তো যাই হোক কি অসুবিধা নেই। ঠিক আছে, ওকে বন্ধু। ইসলাম, তোমার নামটা যেন কি? চাচা আমি আরবাব। আরবাব, দ্য গ্রেট বিট্রেয়ার, প্রতারক। কি বলতেছেন, মানে আমি কিছুই বুঝতে পারছো না? না মানে চাচা, হঠাৎ আপনি এই কথা কেন বলছেন কি বুঝি নেই। কারণ তোমাদের প্রতারণার জন্য, তোমাদের বিশ্বাসঘাতকতার জন্য আমার ছেলে প্রফুল্ল আজকে আমার কাছ থেকে দূরে সরে গেছে, সে বনবাসী হয়েছে। তুমি কি ভেবেছ যে তোমার এই প্রতারণার গল্প, তোমার এই বিশ্বাসঘাতকতার গল্প আমি জানবো না? না মানে আপনি ভুল বলেন নাই, মানে কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাকে এই কথাটা যে বলছে সে ভুল বলছে। কে আসছিল বাসে কাকা? কাজে তোমার কি কাজ? তুমি কি ভেবেছো আমি তার নাম তোমাকে বলে দেবো, আর বলে দিলে তোমার অন্যায় সব মানে পানি হয়ে যাবে? না না না, অন্যায় আমি কিন্তু অন্যায় করে থেকে অবশ্যই আমার শাস্তি হবে, কিন্তু আমার আসছিলটা কি, মানে এটা জানা দরকার। আসছিলটা কে সেটা তোমার জানার কোনো দরকার নেই, আমি তোমাকে বলবো না। কিন্তু সে আমাকে যেটা বলে গিয়েছে আমি কিন্তু জানি প্রত্যেকটা কথা সে সত্যি বলেছে। তোমার যদি মনে না থাকে তাহলে আমি বলবো এক এক করে তুমি কি ঘটিয়েছো। মানে বেয়াদবি নেবেন না, যদি একটু বলতেন আসলে আমার অন্যায়টা কোথায়, ভুলটা কোথায়। তুমি প্রফুল্লকে মাথায় তুলে নেচেছো এতদিন, নাচতে নাচতে তার কাছ থেকে সব স্বার্থ তুমি হাসিল করেছো। প্রফুল্লকে মানে গুরু আনিয়ে তুমি ইচ্ছে মতন তাকে এক্সপ্লয়েট করেছো। কিন্তু যখনই তোমার স্বার্থে ব্যাঘাত লেগেছে কি করেছো তুমি? তুমি মাথা থেকে প্রফুল্লর ছবি
মাটিতে ফেলে পদদলিত করে তাকে অপমান করেছ। তোমার এই অপমান প্রফুল্ল সহ্য করতে পারেনি, তোমার এই বিশ্বাসঘাতকতা প্রফুল্ল সহ্য করতে পারেনি। কিন্তু তুমি তো আবার চালাকও বটে। হ্যাঁ, প্রফুল্লর একদম পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়েছ, আর প্রফুল্ল একটা মর্কট তোমার মতন বিশ্বাসঘাতককে ক্ষমা করে দিয়ে সে নিজে বনবাসী হয়ে গেছে। এটাই সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে, কারণ একজন বিশ্বাসঘাতককে কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। আসলে একটা পরিস্থিতির শিকার, পরিস্থিতিটা বলতে কেমন, আমরা যেটা একটা আদর্শ নিয়ে ছিল সেই জায়গায় এটা একটা কৌশল যদি হয়ে থাকে। যাই হোক, বিষয়টা হচ্ছে এটা প্রফুল্লদা আমাকে যে পরিমাণ আদর করতেন বা বিশ্বাস করতেন, আমিও কিন্তু তাকে ওই পরিমাণ সম্মান বা ভালোবাসায় আমরা একে অপরের সাথে জড়াইছিলাম। তো সেই জায়গায় অনেকেরই কাছে একটা গ্যালাস হচ্ছে বা অনেকে এটারে প্রতিহিংসাবশত বলেন বা আমাদের এই যে সমন্বিত শক্তি এটা ভাঙ্গা দেওয়ার জন্য কিন্তু একটা কুচক্রী মহল কিন্তু কাজ করতেছে। সেখানে নিশ্চয়ই কেউ না কেউ প্ররোচিত করছে এবং কেউ কেউ প্ররোচিত হয়ে এই যে একটা প্যাচ লাগাইছে। আমার যদি আপনি একবার বলেন তো কে করছিল কাজটা? বানোয়াট কথা বলে তুমি আমার মন গলাবার চেষ্টা করবে না। আমার চুলদারি কিন্তু এমনি এমনি পাকেনি। আমি জানি যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো প্রতিটি অক্ষর সত্যি, এবং তুমি সেটা ঘটিয়েছো, সেটা তোমার চেহারাই বলছে। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনো তুমি এখানে আসার চেষ্টা করবে না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, যদিও আমারও আসলে তোমাকে ক্ষমা করা উচিত না, কিন্তু যেহেতু তুমি অতিথি হিসেবে আমার বাড়িতে এসেছো, আমার বংশীয় আভিজাত্যের কারণে আমি তোমাকে ক্ষমা করে বের হয়ে যেতে দিচ্ছি। যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আপনি লাস্ট একটা কথা বলে, আপনি মুরব্বী মানুষ, আপনি যা বলবেন সেটাই শিরোধার্য। আর আমি প্রফুল্লদার শিষ্য হিসাবে একটা কথা বলি যে আমার সম্পর্কে যে অপবাদটা দেয়া হয়েছে সেটা আমি অবশ্যই, এটা যে ভুল, এটা যে মিথ্যা বানোয়াট, আমি সেটা প্রমাণ করে ছাড়ব। এবং আমার এটাও বিশ্বাস যে আপনি জ্ঞানী মানুষ, আপনি আপনার উদারতা, আপনার মহানুভবতা দিয়ে আপনি আমাকে আবারও ডাকবেন। লাস্ট একটা কথা বলি যে আপনি যে একটা পার্টি করছেন বা একটা সংগঠন করছেন, সেই সংগঠনের যে মূল ভিত্তি, মূল উদ্দেশ্য হচ্ছে সততার সংগঠন। আমার দৃঢ় বিশ্বাস যে আপনার ওই সংগঠনে আমার মতো কর্মী বা সমর্থক আপনার দরকার, এবং আপনি নিশ্চয়কে ডাকবেন, এবং আমি অবশ্যই থামো 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 থামো, চুপ। আমার ছেলে প্রফুল্ল তোমার মতো বিশ্বাসঘাতককে চিনতে পারে, সে তোমাকে চিনতে ভুল করেছে, কিন্তু আমি তোমাকে হাড়ে হাড়ে চিনে ফেলেছি। আমার পার্টিতে তোমার মতন বিশ্বাসঘাতকের কখনো কোনো জায়গায় প্রয়োজন হবে না। গেট লস্ট। আসি সব। ওরে মানুষ ছেড়ে খাপারে তুই, মানুষ ছেড়ে খাপারে তুই, মূল হারাবি ও তুই মূল হারাবি। মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি। উনি নাকি বলেছে আমাকে জুতা মারা ছাড়ানো কোনার পথে বলুক। এই বদমাশের দলীয় প্রতীকী হচ্ছে এই জুতো। আমার মনে হচ্ছে ও যেভাবে প্রেমে পড়ছে, এই প্রেম থেকে আর উঠতে পারবে না। চৌধুরী বংশের সঙ্গে, মানে চৌধুরী বংশের সাথে, মানে আপনি রিলেটিভ চৌধুরী বংশের? আপনি কি ওই সিরাজুল ইসলাম চৌধুরীর কথা? এক্স্যাক্টলি। তাহলে ম্যাম এই কাহিনী না? আবার প্লিজ তুমি আর কান্নাকাটি করো না, আমার খারাপ লাগতেছে, খুব খারাপ লাগছে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।